খানসামা, এগুলো কাক ছেলেকে খাইয়ে দাও। আর এইসব গরিব দুঃখীদের বিলিয়ে দাও। যা হুকুম বেগম সাহেবা। এই চলো। বাবা সেলিম, জি। আজ দিনভর তুমি আরাম করো। সর্দি কাশিতে ঠান্ডা লাগাতে নেই। আম্মু, আজ নাস্তায় ডিম পাবো তো? না বাবা, সর্দি কাশিতে ডিম খেতে নেই। আমি সাগুদানা পাঠিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নিও। আজও সাগুদানা। মিয়া ছোট সাহেব, আজ তোমার খৈরিয়ত নেই। বাবা আসগার, এদিকে এসো। বেটা আসগার, আজ তোমারও খৈরিয়ত নেই। জি আসছে তো। বসো। তুমি সেলিমের বন্ধু না? জি জি জি। নিশ্চয়ই তুমি ওর ভালো চাও। জি নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আল্লাহর হস্তে ওকে এখান থেকে এই শহরের বাইরে কোথাও নিয়ে যাও। এমন জায়গায় নিয়ে যাও যেখানে ওর মা ছায়া পর্যন্ত পৌঁছতে না পারে। 4-5টা চাকর লাগিয়ে রেখেছে একজনের পিছনে। ওঠা বসা, খাওয়া পড়া, চলা ফেরা সব জিনিসই বাধা। ইউ মাস্ট হেল্প মি মাই বয়, ইউ মাস্ট হেল্প মি। আসসালামু আলাইকুম ড্যাডি। হ্যালো আসগার। নাও দেখো কি চেহারা বানিয়ে রেখেছে। বছরের পর একটা হাসি দিয়েছিল, ব্যাস। দেখো না ড্যাডি, আম্মু আজও সাগুদানা দিয়েছে। নাস্তার ডিম খেতেছিলাম, বললো শরীর খারাপ হবে। শরীর খারাপ না করলে আমি মানা করবো কেন? আমি তো তোর শত্রু না। আসসালামু আলাইকুম আন্টি। বেঁচে থাকো বাবা। হায় আল্লাহ, দেখো তো শরীরটা আবার গরম লাগছে। চল বাবা চল, ঘরে চল। আম্মু। বাবা চল ঘরে। হায়
দেখলে বাবা আজকাল? জি। আপনি চিন্তা করবেন না, আমি আমি সব ঠিক করে নেব। যদি ধরা পড়ি তো? আবে তুই ডরাস কেন? আমি তো তোর সঙ্গে আছি। আর শোন, এখন না তুই আলী নাসের নোস, বরং ডক্টর আলী নাসের, MBBS MRCP FRCS ইত্যাদি। বুঝলি? বুঝেছি বুঝেছি। চোখ দেখে কান, নাক, আন্টি ইনি খুব বড় ডাক্তার, 12 বছর লন্ডনে প্র্যাকটিস করে সবে ফিরে এসেছেন। আমার মতে এনার এনার কি হলো ডক্টর আমার ছেলের? জি এনার চেঞ্জোফোবিয়া? জি 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 চেঞ্জোফোবিয়া। আরে বাপ রে, বড় কঠিন ব্যারাম হয়েছে এর। হ্যাঁ, হায় আল্লাহ, এ কি হয়ে গেল আমার ছেলে? ওর সব বালা মুসিবত আমাকে দিয়ে দাও আল্লাহ। আপনি একটু ঘাবড়াবেন না আন্টি, ও বিলকুল ঠিক হয়ে যাবে। শুনেছি আমার দাদার দাদার এই কঠিন ব্যারাম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর কোন পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেবার পর উনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন। আমার মনে হয় একে কোনো পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেওয়াই দরকার। জি হ্যাঁ, এইটাই তো এই অসুখের চিকিৎসা। এনাকে যত তাড়াতাড়ি পারেন বাইরে পাঠিয়ে দেন, অসুখ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব, সিলেটে আমার টি গার্ডেন আছে, ও জায়গাটাও পাহাড়ি এলাকা, থাকা খাওয়ারও বন্দোবস্ত আছে। কি ওখানে পাঠিয়ে দিলে কেমন হয়? ভালো হচ্ছে নিশ্চয়। আমিও যাবো ওর সঙ্গে। না না বেগম, আপনি নিজেই অসুস্থ, নিচু পাহাড়ে ওঠা নামা। ওকে আমি একা যেতে দেবো না, আমিও যাবো। একা কোথায় আন্টি, আমিও তো সঙ্গে যাচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন, ওর কোনো কষ্ট হবে না। বাবা আজগার, আমি এটাই আশা করেছিলাম। আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি, তোমরা দুজনে কাল সকালে বেরিয়ে পড়ো। অ্যাজ ইউ প্লিজ আঙ্কেল, যেমন আপনার মর্জি। বাবা বাবা, কি সুন্দর জায়গা! ওয়ান্ডারফুল, বিউটিফুল, এক্সেলেন্ট। ম্যানেজার সাহেব, জি। আপনি গিয়ে বাকি বন্দোবস্ত করে ফেলুন, আমরা বড্ড টায়ার্ড ফিল করছি। হ্যাঁ হ্যাঁ, ভীষণ টায়ার্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হেভেন, সুইট হেভেন। আবে, তোর বাপ তো বড় চালু লোক দেখতে পাচ্ছি। চল চল। আবে চল না চাঁদ। 51, 52। আবে তো তা ওষুধের বাক্স কই? এই তো এখানে। আবে, আল্লাহর ওয়াস্তে এখনো তোর হুলিয়াটা বদলে ফেল, নইলে তোকে এখানে আনার সব প্ল্যান প্রোগ্রাম একেবারে মাঠে মারা যাবে।
সাহেব, উঠুন সাহেব, ভোর হয়ে গেছে। জনাব, আপনি যদি এই জায়গাটাকে নর্থ পোল মনে করে এস্কিমোদের মতো পোশাক পরে থাকেন, তাহলে মেহেরবানি করে খুলে ফেলুন। এই জায়গাটার নাম সিলেট, আর এটা বাংলাদেশেই অবস্থিত। এখানকার তাপমাত্রা 85 ডিগ্রির চাইতে একটুও কম নয়। কিন্তু সাহেব, বেগম সাহেবের হুকুম অনুযায়ী ছোট সাহেবকে 85 ডিগ্রি তাপমাত্রায় এই পোশাকই পরাতে হবে। হ্যাঁ আজকার, ও তো ঠিকই বলছে। আম্মু আমাকে বলেছিল। আর তোর আব্বাজান যে আমাকে অনেক কথা বলে দিয়েছে, তার কি হবে? হ্যাঁ, চল চল। কোথায়? একটু বেরিয়ে আসি। আপনার দুধ আমি খাবো না। मौसमी कोलीरा मौसमी आने रंग बहार मौसमी कोलीरा मौसमी आने रंग बहार रंगरी छवाई कोला लगाए रे मौसमी कोलीरा मौसमी आने रंग बहार से আমি ফুলেতে সাজাই রে ফুলেতে সাজাই রে কোনা ফুলেতে সাজাই রে কোনা ফুলেতে খোলা খোলা সে আমি ফুলেতে সাজাই রে চুপি চুপি ফুলগুলোকে দেখি বোলাতে চুপি চুপি ফুলগুলোকে দেখি বোলাতে मौसमी कोलीरा मौसमी आने रंग बहार रे खाली खाली काने मोर झुमका झुलाई रे झुमका झुलाई रे सखी झुमका झुलाई रे सखी झुमका घन घन मौसमी कोलीरा मौसमी आने रंग बहार रे
বাহ বাহ বাহ, তুমি কত সুন্দর গান গাও, কত সুন্দর নাচো, তাই না আসগার? তোমার নাম কি? সোনিয়া। সোনিয়া, কি সুন্দর নাম, তাই না? তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম এর নাম ছোট সাহেব, মালিকের একমাত্র ছেলে, বেড়াতে এসেছেন। আর ও আমার বন্ধু আসগার। তুমি হাসছো কেন? তোমাকে দেখে। আহ? আমাকে দেখে? হ্যাঁ, এত সব গরম কাপড় তো লোক বরফের দেশেও পরে না। তোমাকে গরম লাগে না সাহেব? গরম মানে বল না। জি, ওনার একটু সর্দি লেগে যায়। ও, এখন বুঝলাম তুমি নাজুক মানুষ আছো। আসি সাহেব, এই উঁচু নিচু পাহাড়ে একটু সামনে চলো, কোথাও মোচকে না যায়। দেখে নিয়েছো ব্রাদার, এই দুনিয়ায় তোমার আম্মুজান ছাড়া আর বাকি সবাই তোমায় কি মনে করে? এখনো সময় আছে, আমার কথা শোন, তোর হুলিয়া বদলা, বুঝলি? চল, আরে চল। রূপা, রূপা, জানিস রূপা, আমি মাত্র একটা ভাল্লুক দেখে এসেছি। ও মা, ভালুক? হ্যাঁ, আমি ওর সাথে কথাও বলেছি। এই চুকরি, তুই আমাকে বোকা পেয়েছিস? ভাল্লুক কখনো কথা বলে? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি। আমাদের ছোট সাহেব বেড়াতে এসেছে, শরীরে এত সব মোটা মোটা গরম কাপড় পরেছিল যে দেখতে একেবারে ভাল্লুকের মতো দেখাচ্ছিল। ও মা, তাই বল? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আজ তুই কাজে যাবি না? বড় যে ঢিং করে ঘুরে বেড়াচ্ছে। কাম তো করতেই হবে, তা না হলে খাবো কোত্থেকে? তো কত যুগ ধরে মা, কোনো কাজে গেলি না? যাইনি তো, তোর কি? তুই তো কথায় কথায় রেগে যাস। আমি না তোর জন্য চির খবর এনেছি, ম্যানেজার সাহেবকে বলে তোর মজুরি 2 টাকা করে দিয়েছি। হ্যাঁ, বড় তীর মেরেছিস। তোর ম্যানেজার সাহেব তো আমার সুরত দেখে পয়সা দেয় না। আমি কাম করি কাম, রোজ 4 টুকরি পাতা ছিঁড়ি, কোনো ভিক্ষা তো করি না। সোনিয়া, সবসময় শুধু লড়াই করিস। মা, মামি আমি যাই। আচ্ছা, আবার এসো বাবা। আচ্ছা বাবা। না, বড় ভুক লেগেছে, কিছু খেতে দে না। রান্না এখনো হয়নি, হাড়িতে চিড়ে আছে, খেয়ে লেগে যা। আমি চিড়া চিড়া খাবো না। স্যার, আজ রাতে মজদুররা আপনাদের জন্য জলসার আয়োজন করেছে। আচ্ছা, আরে বাহ ম্যানেজার সাহেব, বাহ, আপনি তো দেখছি বড় কাজের লোক। আমরা দুজনেই যাব, এখনো যেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসগার, জলসায় কি হয়? কি হয়? নাচ গান। আমি নাচবো না, গাইবো না, কান খুলে শুনে নে। হ্যাঁ, তুই পাগল তো হয়ে যাস নাই? আরে মালিকের ছেলে, বিগড়ে গেলে মুসিবত হয়ে যাবে। মালিকের ছেলে হয়েছে তো কি হয়েছে? আমি মজদুরি করি, মজদুরি। আপন মনে নাচি, আপন মনে গাই। কিন্তু ম্যানেজার সাহেব যে কথা দিয়ে দিয়েছেন। তাহলে তোর ম্যানেজার সাহেবকে নাচতে বল। মেনে নে সোনিয়া, কেন জিদ করছিস? ঠিক আছে চাচা, তোমাদের খাতিরে নাচবো।
আধো রাতে গো, আধো আধো রাতে গো। দেখো গো দেখো তো সম্মান লুটায় রে পুরুষ জাতির গো, পুরুষ জাতির গো, হাই পুরুষ জাতির গো, পুরুষ জাতির গো। আমি করছি বুঝি ধান করিয়া জানারি ঠিক করে পড়ে আছে মুখে চাদর টেনে। আমি করছি বুঝি ধান করিয়া জানারি ঠিক করে পড়ে আছে মুখে চাদর টেনে। বড় 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 পেরেছি জাগায় রে আধো রাতে গো, আধো আধো রাতে গো, হাই আধো রাতে গো, আধো আধো রাতে গো। দেখো গো দেখো তো সম্মান লুটায় রে পুরুষ জাতির গো, পুরুষ জাতির গো, হাই পুরুষ জাতির গো, পুরুষ জাতির গো। তোমাকে কত সে মনেতে হাই চিঠি লিখি বাড়ি বাড়ি মিঠা মিঠা ভাষাতে রঙিন স্বপ্ন আঁকে কত সে মনেতে হৃদয়ে ঘন ঘন ফিরতি চালায় রে আধো রাতে গো, আধো আধো রাতে গো, হাই আধো রাতে গো, আধো আধো রাতে গো। দেখো গো দেখো তো সম্মান লুটায় রে পুরুষ জাতির গো, পুরুষ জাতির গো। বাহিরে হতে মোর দারে খাটে খায় রে আধো রাতে গো, আধো আধো রাতে গো, হাই আধো রাতে গো, আধো আধো রাতে গো। বাবা বাবা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আরে তুই মালিকের ছেলে, কিছু বকশিস তো দে। বকশিস কি দেবো? কমসে কম 500 টাকা তো দে। 500 টাকা আমার কাছে তো নেই। তোর কাছে নেই, ম্যানেজার সাহেবকে বল। ম্যানেজার কে? ম্যানেজার সাহেব, আপনি সবাইকে আমার তরফ থেকে 500 টাকা বকশিস দিয়ে দিন। শোনো, ছোট সাহেব খুশি হয়ে তোমাদের 500 টাকা বকশিস দিয়েছে। 500 টাকা? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। তোর কথা মতো 500 টাকা বকশিস তো দিলাম, কিন্তু দেরিতে জানতে পারি তাহলে? বহুত খুশি হবেন এই ভেবে যে তার সাহেব যারা এখন লায়ক হয়ে উঠেছেন। আজকের ওই মেয়েটি না গান গায় ভালো, আর নাচও খুব সুন্দর। আব্বে, তুই তো সত্যি সত্যি লায়ক হয়ে উঠেছিস। এখন নাচ আর গানের তফাৎ বুঝতে শিখলি। কিন্তু এই কি বেয়াদবি! সোনিয়া, সোনিয়া, এই সোনিয়া শোন। কি? এনে তোর ভাগের টাকা বকশিস। বকশিস? ওই যে রাতে ছোট সাহেব আমাদের সবাইকে দিয়েছিল না। আচ্ছা, তো তোর ছোট সাহেব মনে করে আমরা বকশিস নিয়ে নাচি আর গাই, তাই না? আমরা তোকে মেহমান মনে করে ইজ্জত দিয়েছি, ইজ্জত দে আমার কাছে। আরে 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 কোথায় যাচ্ছিস? ওকে এটা বলতে যে আমাদের ইজ্জত আছে। আরে সোনিয়া, কি গজব করছিস? আরে বাপ রে বাপ, মালিকের ছেলে, বিগড়ে গেলে বিপদ হয়ে যাবে। সোনিয়া শোন। এই এই, তোমার ছোট সাহেব কোথায়? কি কাজ আমাকে বলো। তোমাকে বলবো কেন? আমার ওকে দরকার। বাপরে, ওই যে। এই নাও সাহেব, তোমার টাকা। টাকা? আমি তো কোনো টাকা দেইনি। আরে ওই যে বকশিস দিয়েছিলে, আমার ভাগে পেয়েছি, এটা তুমি রেখে দাও। টাকা পয়সা নিয়ে আমি নাচ গান করি না। শোনো, কি হলো? না
কিছু না। আজকার মেয়েটা তো বড় রাগী। ব্রাদার, সামলে থেকো। এই মেয়ে কোনোদিন তোমার মাথা ফাটিয়ে দিতে পারে। মাথা ফাটাতে পারে? মা মা কিসের গন্ডগোল হচ্ছে এখানে? দেখো না সাহেব, কাজ ছেড়ে বেলা নিজের বাচ্চার জন্য ওষুধ আনতে গিয়েছিল, আর এই ব্যাটা ওকে মারতে শুরু করলো। হুজুর, ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি? ফের দেবে এক হাত? আরে 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 আরে, মেয়ে মানুষের গায়ে হাত তুলতে লজ্জা করে না? ভবিষ্যৎ এরকম করলে আমি তোমাকে বরখাস্ত করবো। হ্যাঁ, মাফ করে দেন হুজুর, আর হাত তুলবো না। যাও। নে। আজকাল সত্যি সত্যি তো মেয়েটা মাথা ফাটাতে পারে। তারি পথ কাঁদবি রে মন, পাতক ধরে। সাহেব, তুমি শহর থেকে এসছো না? আমার ওকে দেখেছো? কাকে? ও আমারও কতদিন হলো শহরে গেছে আমার জন্য চুড়ি আনতে। বেগম সাহেবা, আপনার ফরমান অনুযায়ী ছোট সাহেবের সব কাজগুলিকে পূরণ করা হচ্ছে। গতদিনে এখানে তাপমাত্রা 86 ডিগ্রি ছিল, আর ছোট সাহেবের শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ছিল। যখন থেকে উনি এখানে এসেছেন এখনো পর্যন্ত উনি একটিও হাতি দেন নাই। হুজুর, আমি পুরনো চাকর, মরে গেলেও ছোট সাহেবের খেয়াল রাখা আমার ফরজ। কার চিঠি? গফুর খান সামান। আল্লাহর কাছে অনেক শুকর যে চাকরেরা নিমক হালাল বেরিয়েছে। তুমি তো খামাখা পেরেশান হয়ে থাকো। আমি বলেছিলাম না, পুরনো চাকরদের উপর তুমি ভরসা করতে পারো। তাছাড়া আজকেও তো সাথে আছে, ও তো সেলিমকে ভাইয়ের মতো দেখে। সবই বুঝি, কিন্তু মায়ের মন তো মানতেই চায় না। হ্যালো আন্টি। আরে রীতা, এসো মা, এসো। বলো মা, তোমার ড্যাডি কেমন আছেন? জি ভালো। আঙ্কেল, সেলিম কোথায়? ওকে একটু চেঞ্জে পাঠিয়েছি। ও, দ্যাটস ফাইন। আচ্ছা আন্টি, আজ চলি। হারি, এত তাড়া কিসের? একটু চা তো খেয়ে যাও মা। হ্যাঁ হ্যাঁ, আজ নয় আন্টি, আরেকদিন খেয়ে যাবো। আঙ্কেল, খোদা হাফেজ। খোদা হাফেজ। খানসামা, এসব নিয়ে যাও। এসো, বসো। তুমি নাচো সুন্দর, আর গানও গাও খুব ভালো, কিন্তু তোমার মাথা এত গরম কেন? তুমি একা বেড়াতে এসেছো যে? বিবিজিকে সঙ্গে আনুনি? ও আম্মু, উনি তো বাড়িতে আছেন, আমি বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছি। আমি তোমার আম্মুর কথা বলছি না, বউর কথা বলছি। আমার বউ? আমি তো এখনো বিয়েই করিনি। তোমার বিয়ে হয়েছে? ধ্যাৎ, চাটনি খাবে সাহেব? চাটনি? চাটনি না, আমার এখন হরলিক্স খাওয়ার সময়। হরলিক্স? হ্যাঁ, হরলিক্স, শিশির দুধ। ও, ছিছির দুধ। ও তো তুমি রোজই খাও, আজ এটা খেয়ে দেখো। নাও,
আরে খাও না, নাও নাও। খাও, দেখো না, খাও খাও খাও। মজা না? আরো নেবে? নাও। জানিস কুমড়ো, তোর ওই ছোট সাহেব আছে না, নাজুক মেয়ে মানুষের মতো শর্মিয়ে কথা বলে, এই মোটা মোটা গরম কাপড় পরে থাকে, আর চিচের দুধ খায়। বলি কিছু, বলে কিছু, একেবারে বোকার হাত দেওয়া বোকা। আচ্ছা ঘুমরু, শহরের লোকেরা কি এরকম বোকা হয়? কেউ বোকা হোক আর চালাক হোক, তাতে তোর কি? যা যা, কামে যা, দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি বাবা, যাচ্ছি। বকছিস কেন? এই নে মামি তোর ওষুধ, মা দিয়েছেন, সকাল সন্ধ্যা দুবেলা খাবি। ঠিক আছে বাবা। আচ্ছা মামি, আমি এখন যাই। আয়। আচ্ছা, তুই আমাকে রেখে কোথায় গিয়েছিলি? আমি একা একা একটু ঘুরতে গিয়েছিলাম। ওখানে রাখো। খানসামা, শোনো, তোমার কাছে চাটনি আছে? চাটনি? কি বললেন সাহেব? চাটনি? 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 খানসামা, কোথায় চললে? আরে কোথায় চললে? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বেগম সাহেবা, আল্লাহর ফজলে ও মেহেরবানিতে ছোট সাহেবের শরীর এখন ভালো আছে। আজকাল মেয়েও 24 ঘন্টা ছোট সাহেবের সাথেই থাকেন, রাখেন। খোদা এমন দোস্তকে সই সালামতে রাখো। ছোট সাহেবের শরীরও এখন ভালো হয়ে উঠেছে। এতে মনে হয় এই জায়গাটা ছোট সাহেবের জন্য খুব ভালো ও স্বাস্থ্যকর। সালাম নেবেন, ইতি আপনার খাদিম খানসামা আব্দুল গফুর। দেখে নিয়েছো তো বেগম, আমি বলেছিলাম না আজগর খুব ভালো ছেলে। শোনো না। আরে তুমি ওখানে কি করছো? কিছু না, ঘুরতে ঘুরতে এসেছিলাম, এখন নামতে পারছি না, নামিয়ে দাও না। তোমাকে আর আমি নামিয়ে দেব? সাহেব, আমি তো ভেবেছিলাম তুমি নাজুক আর কমজোর আছো, কিন্তু এখন তো দেখছি তুমি বোকার হাত দাও বোকা। আরে কি হলো? শোনো শোনো শোনো, আবে, আল্লাহর ওয়াস্তে এখনো নিজের হুলিয়াটা বদলে ফেল, নইলে তোকে এখানে নিয়ে আসার সব প্ল্যান প্রোগ্রাম মাঠে মারা যাবে, মাঠে মারা যাবে। সাহেব, এত সব গরম কাপড় তো লোক বরফের দেশেও পরে না। তোমার গরম লাগে না সাহেব? এই উঁচু নিচু পাহাড়ে একটু সামনে চলো কোথাও। পালিয়ে গেছে, ভয় পেয়ে। কি হয়েছে? পাগল হয়ে গেছিস? ও ও ও ও ও কি ও করছিস? ছোট সাহেব, ছোট সাহেব, ও
এবার বুঝেছি। দুষ্টু কোথাকার। ওকে, আমাকে তুই সেলিম না অন্য কেউ। ওইসব আজ থেকে ফেলে দিয়েছি। ফেলে দিলি? সাবাস বাঘের বাচ্চা। কিন্তু এসব হলো কি করে? কি করে হলো? ব্যাস, ভালোবেসে ফেলেছি। ভালোবেসেছিস? কবে, কোথায়, কেমন করে? কার সাথে আমার জান? কার সাথে? आँखी गुलाबी डोरा और चूल में घेरी छाया, आँखी गुलाबी डोरा और चूल में घेरी छाया, कर देखा पे आमी हाय पागल होलम बुझी तारे आमी मोहब्बत তোরে ফেলেছি চপলা দিনের প্রেমে পড়েছি আঁখিতে গোলাপি ডোরা। দিয়ে দেখ আখির ওই কোণে বুঝছিল শত স্বপ্ন, গোলাপি ওই চেহারা করেছে হায় মগ্ন। আখির ওই কোণে বুঝছিল শত স্বপ্ন, গোলাপি ওই চেহারা করেছে হায় মগ্ন। কি করে বোঝাবো ওই যৌবনের জবাব নাই, তাই আমি মোহাব্বত করে ফেলেছি চপলা হরিণীর প্রেমে পড়ি আঁখিতে গোলাপি ডোরা। जिंदगी मोर बेथा ছিল না আগে জানা, মন যে ভরে না তার ভালোবাসা বিনা। জিন্দগি মোর বৃথা ছিল না আগে জানা, মন যে ভরে না তার ভালোবাসা বিনা। এসেছে দিন এসেছে যার পথ চেয়ে থেকেছে, তাই আমি মোহাব্বত করে ফেলেছি চপলা হরিণীর প্রেমে পড়েছে। সব মেহেরবানি তারি করি আমি শুকরগুজারি, সব মেহেরবানি তারি করি আমি শুকরগুজারি। করুণাকারী পে বোকা বুদ্ধি পেয়েছে, তাই সে বুঝি মোহাব্বত করে ফেলেছে। ভালোবাসার সে যেন মর্ম বুঝেছে আঁখিতে গোলাপি ডোরা। বেগম সাহেবা গজব হয়ে গেছে। এই মাত্র ছোট সাহেব যখন বাহির থেকে ফিরলেন তখন দেখলাম ওনার চেহারা বদলে গেছে, আর শরীরে একটাও গরম কাপড় নেই। উনি লাফ ঝাঁপ দিচ্ছেন, কখনো হাসছেন কখনো গাইছেন, আর সাথে সাথে আজগার মিয়াও নাচছিলেন। খোদা জানে ওনাদের দুজনের কি হয়ে গেছে। আমার মনে হয় ওনাদের দুজনের ওপর কোনো জিনের আসর পড়েছে। আপনি মেহেরবানি করে ওনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ব্যাপার বড় সাংঘাতিক মনে হচ্ছে। বাস সব ঠিক। যাবে কোথায়? সোনিয়া। ওরে বাপ রে! সোনিয়া, আরে শোন শোন। আমাকে দেখে পালাচ্ছিস কেন? কিছু না, পাগল। আমি পাগল? আরে আমি পাগল টাগল না, ভালো মানুষ, একদম ভালো। কিন্তু ওইসব ওইসব ওসব ফেলে দিয়েছি। আমি এক নতুন জীবন পেয়েছি তোকে পেয়ে। সত্যি সোনিয়া। কোথায় পালাচ্ছিস? কাজে। ছেড়ে দাও না। সন্ধ্যা আসবি ওই পাহাড়ের নিচে।
আচ্ছা, তাহলে আমি ছাড়বো না। সোনিয়া, তুই সত্যি আমাকে বদলে দিয়েছিস। তারি পথ কাঁদবি রে মন। সোনিয়া, মেয়েটি পাগলি, তাই না? জানিস, সেদিন আমাকে কি সব বলছিল। হ্যাঁ সাহেব, বেচারি পাগলি, নিজের প্রেমিকের জন্য গাইতে থাকে, কিন্তু ও জানে না ওর প্রেমিক চিরদিনের জন্য হারিয়ে গেছে। ও বেচারি। আমি চাই। ঠিক আছে, সন্ধ্যায় পাহাড় নিচে আসবে কিন্তু। বাবা, ছোট সাহেব তো বড় মৌজি আছো, আর ওদিকে মুখ পোড়া খানসামারা আমার জানের জো লাভ হয়ে আছে। কেন, কি হয়েছে? ওর দিকেও কি হয়েছে? এত বড় চিঠি যদি আন্টির হাতে পৌঁছতো, আমাদের 12টা বেজে যেত। তাহলে এই ঘটনা, একটা উপায় বের করতে হবে। হয়ে গেছে। হয়ে গেছে? আবে কি হয়েছে? তো আমি লম্প ঝম্প দেই না না হুজুর, না। আমি কখনো গান গাই, কখনো নাচি। জি জি না হুজুর। আমার উপর জিনের আসর হয়েছে। জি জি না। আমাকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত। কখনো না হুজুর, কখনো না। এসব লিখেছো কেন? আর কখনো লিখবো না হুজুর। এখন কি লিখবে? আপনি যা বলবেন তাই। তুমি বলো। হুজুরের একদিনও হাতি আসে নাই। শাবাশ। হুজুর ঠিক সময় ঘুমান আর ঠিক সময় উঠেন। খুব ভালো। হুজুরের গা লাল হয়ে উঠেছে। গুড। হুজুর গরম কাপড়ের সাথে কান টুপিও পরে। ভেরি গুড। হুজুর এক্সেলেন্ট। এই নাও তোমাদের বকশিস। কিন্তু মনে রেখো, ভবিষ্যতে এই ধরনের বেয়াদবি করলে এই পাহাড়ের উপর 100 বার দৌড়াদৌড়ি করাবো। মনে থাকে যেন। যাও এখন। তো ডিয়ার, মানলে তো? মানলাম ভাই, মানলাম। তুমি মানো আর না মানো, আমার মনে হয় তোমার মাথায় কিছু গোলমাল হয়ে গেছে। তা না হলে এত নাজুক, এত কমজোর মানুষ একেবারে কি করে বদলে গেল? তুই ঠিক বলেছিস সোনিয়া, কিন্তু গোলমাল এখানে নয়, এখানে হয়ে গেছে। এই উঁচু নিচু পাহাড় আমার উপর বড় স্নান করেছে, যার জন্য আমি তোকে পেয়েছি। তোকে না পেলে আমি হয়তো কোনোদিন বদলাতাম না সোনিয়া। তুই তুই আমার জীবন, আমার সব। আমি যাই। না, দেরি হচ্ছে, মা রাগ করবে। তুমি চলে যেও না, এ জুলুম তো করো না। মোর মনে কথা শুনে তুমি চলে যেও না, তুমি চলে যেও না, এ জুলুম তো করো না।
মেঘলা বরণ ওই চুলেরি সুরভিতে ডুবে গিয়ে মধুর মধুর ওই ঠোঁটেরি কিছু রঙিন মধুরিয়ে মিলন হাসুর সাজাবো এই তো বাসনা তুমি তো বুঝেও না বুঝলুম তো করুণা চুপি চুপি দেব গলে এই মিলন মালাখানি মনে যাবে পড়বে আমায় যদি তুমি আমারে মন ভর দিতে ফিরবে কবে তুমি আবার যদি আমায় বলে যেতে কত না নীরবে গাইব সে গান সে তো জানো না তুমি চলে যেও না। বলছে সোনিয়া ছোট সাহেবের সাথে হেসে হেসে কথা বলে, তুই ওকে একটু বোঝা, তা না হলে মা! ওরে বাপরে। আচ্ছা মামি, আমি এখন চলি। আচ্ছা। ওরে বাপরে, ওরে বাপরে। সারাদিন কোথায় ছিলি? তোকে না বলেছি যে সন্ধ্যার আগে ঘরে ফিরে আসবি? তুই এখন বাচ্চা না, জোয়ান হয়েছিস। লোকে ভালো মন্দ বলে, বলুক গে, কিন্তু আমি তো করি। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমিও কারো পরোয়া করতাম না। মা, আমি মেয়ে মানুষ, কার মুখ বন্ধ করবো? এইমাত্র ঘুমরু বলে গেল নাকি মালিকের ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলেছিস? কারোর সঙ্গে হেসে কথা বললে কোনো পাপ তো হয় না মা। না মা, সে কথা নয়। আমরা করি বড়লোকদের কাছ থেকে দূর, আমাদের উচিত। এই পর্যন্ত সব ঠিকই আছে ব্রাদার, কিন্তু তোর প্রেমের ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। কোথায় তুই কোটিপতির একমাত্র ছেলে, আর কোথায় চা বাগানের কুলি বস্তির একটা মেয়ে। তবে মন ভোলাবার জন্য সব ঠিকই আছে, কিন্তু আর আগে বেরো না। তুই ভুল করছিস আসগার। ওর মতো মাসুম মেয়ে মন ভোলাবার জন্য নয়, ভালোবাসার জন্য। তাছাড়া ওর ভালোবাসা আমার জীবনের অর্থই বদলে দিয়েছে। বাবা বাবা, যা বলেছেন আপনি। আরে কথাটা যদি আপনার আব্বাজানের কানে যায় তাহলে একটা জুতো মাটিতে পড়বে না, সব চা দিতে পড়বে, চা দিতে। তাই হওয়া উচিত। হ্যাঁ, তাই হওয়া উচিত। হ্যাঁ, রূপা জানিস, ও বলছিল আমিও জীবন, আমিও সব, আর ও আমাকে ভালোবাসে। আচ্ছা, হ্যাঁ রূপা, আমি ওকে ভালোবাসি। আমি তো প্রথমেই বুঝে নিয়েছিলাম যে ঘুঘু ফাঁদে পড়েছে, তা না হলে মানুষকে কেউ ভালুক বলে। কিন্তু একটু সামনে চলিস, ফুলের সঙ্গে কাঁটাও থাকে। আমি সেই কাঁটাকে ফুল জেনে বেছে নেব। বেছে তো নিবি, কিন্তু ঘুঘুর কাছ থেকে একটু দূরে থাকিস। ও যদি জেনে যায় তো খামাখা বিপদ হয়ে যাবে। যখন হবে তো দেখা যাবে। কে ডাকে? কে? সোনিয়া এখানেই থাকে? হ্যাঁ হ্যাঁ, তুমি কে? আমি সেলিম। সেলিম? ছোট সাহেব। ও, আমাদের মালিকের ছেলে। এসো, ঘরে এসো। বসু সাহেব। আপনি কে? আমি সোনিয়ার মা। সোনিয়ার মা? তুমি শহর থেকে এসেছো সাহেব? আর কতদিন থাকবে? এই তো সবে এলাম, কদিন থাকি ঠিক নেই। সোনিয়া কোথায়? কাজে গেছে। ও,
আচ্ছা, আমি আজ আসি, পরে আবার আসবো। তুই সত্যি সত্যি বল, কি সোনিয়া রোজ রোজ ছোট সাহেবের সাথে দেখা করে? আমাকে কেন বলছিস? তুই নিজেই খবর নিয়ে দেখ। আমি কেউ ঠিকা নিয়েছি? আহা, তুই বিগড়ে যাচ্ছিস কেন? বস্তির লোকেরা সব কানাঘুষা করছে। করে তো করতে দে, তোর কি? তুই জানিস না রূপা, ছোটবেলা থেকে আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস তো ওকে কে বল, আমাকে কেন শোনাচ্ছিস? ওকে কি বলবো, ও তো কামড়াতে দৌড়ায়। তাহলে আমি কেমন করে বলি? হ্যাঁ, এই শোন, তুইও শুনবি না? ছোট সাহেব, হ্যাঁ, আজ তোকে খুঁজতে এখানে এসেছিল। আমাকে খুঁজতে? হ্যাঁ, তোকে। সোনিয়া, তুই আমাকে ধোকা দিতে পারবি না। যে আগুন নিয়ে তুই খেলছিস, সে আগুন তোকে জ্বালিয়ে দেবে। মা, তুই কি ভুলে গেছিস যে তোর অস্তিত্ব কি? একজন সামান্য কুলির মেয়ে হয়ে তুই রানী হতে চাস? কিন্তু ও তো আমাকে ভালোবাসে। মা, মিথ্যে, সব মিথ্যে। ওই বড় লোকদের আমি ভালো করে চিনি। যতদিন ফুলে গন্ধ থাকে ততদিন ওরা ভ্রমণ হয়ে ঘুরে বেড়ায়। তারপর ও এমন না মা, ও এমন না। মা, এই দুনিয়াকে আমি তোর চেয়ে ভালো করে জানি। তুই আমার চোখে দেখ, তুই সব কিছু জেনে দিবি। সোনিয়া, এখনো সময় আছে মা। তুই যে পথে যাচ্ছিস তাতে শুধু দুঃখই আছে, সুখ নেই। মা, মা, ঠিক আছে মা, ঠিক আছে। তোর মা আমাকে ভুল বুঝেছে সোনিয়া। আমি প্রমাণ করে দেবো যে সব বড় লোক ধোঁকাবাজ প্রতারক হয় না। আমি তোকে বিয়ে করবো সোনিয়া, বিয়ে করব। তুমি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সোনিয়া, তোকেই আমি আমার জীবন সাথী বানাবো। কিন্তু সাহেব, আমি যে গরিবের মেয়ে, আর কোথায় তুমি? তুই যাই হোস না কেন, আমার কাছে তুই এক অমূল্য রত্ন, যে আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি তোকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না সোনিয়া। তোকে আমার পাশে এসে দাঁড়াতেই হবে। তুমি সত্যি বলছো সাহেব? কি চাই বাবা? জি, আমরা দুজনে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোমরা একটু অপেক্ষা করো, আমি সব ব্যবস্থা করছি। সোনিয়ার হাত যত তাড়াতাড়ি কারো হাতে তুলে দিই। জোয়ান হয়ে গেছে, আর কদিন ওকে ঘরে বসে রাখবো। এ তো খুব ভালো কথা মামি। কিন্তু বাবা, ভালো ছেলে পেলে তো? কেন মামি, আমার ভিতর কি খারাপ আছে যে আমি সোনিয়ার উপযুক্ত নেই? ছোটবেলা থেকে আমরা দুজনে খেলাধুলা করে বড় হয়েছি। তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি ওকে আরামেই রাখবো। ঠিক আছে বাবা, আমি সোনিয়াকে জিজ্ঞেস করব। আরে মামি, ওকে কি জিজ্ঞেস করবে? মেয়েরা কি কখনো নিজের মুখে হ্যাঁ করে? তুমি যা বলবে তাই হবে। তুই তোর মাকে পাঠাস, বিয়ের দিন ঠিক করে যাবে। আমিন সুম্মা আমিন। খোদা তোমাদের দুজনকে সুখে রাখুন। বাবা, আমি আপনার এই এহসান কখনো ভুলবো না। এহসান কিসের বাবা? কারো বিয়ে করানো তো নেকির কাজ, আল্লাহ এতে খুশি হন।
সোনিয়া, এদিকে আয়। ভালোবেসে বন্ধু মোরে যেও না ভুলে, ভালোবেসে বন্ধু মোরে যেও না ভুলে। প্রজাপতি হয়ে থেকো, প্রজাপতি হয়ে থেকো। কি হয়েছে সোনিয়া, হঠাৎ উদাস হয়ে পড়লে যে? কিছু না সাহেব। সাহেব না, সেলিম। ভাবছি আমাদের ভালোবাসা, এই সুখ সব স্বপ্ন না হয়ে যায়। তোমার মা বাবা যদি... তুই চিন্তা করিস না, ওনারা আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আমার সুখেই ওরা সুখী। তাছাড়া তোর এই চাঁদের মতো সুন্দর মুখ দেখে বলবেন, বাবা সেলিম, তোর পছন্দের প্রশংসা না করে পারছি না। নে, এটা সামনে রাখিস। মার সাথে কবে দেখা করবে? কালই যাব। কি দোস্ত, বড় খুশি খুশি মনে হচ্ছে? আজ আমি খুব খুশি। আর কেন খুশি তা যদি জানিস, তুইও খুব খুশি হবি। বলো দোস্ত, খুশখবরিটা কি শুনি? বলবো? শোন তাহলে, আমি সোনিয়াকে বিয়ে করে ফেলেছি। সোনিয়াকে বিয়ে? কেন ঠাট্টা করছিস? ঠাট্টা না, সত্যি বলছি। সেলিম, তুই কি পাগল হয়েছিস? তোর বাবা মা কি তোকে খানদানের ইজ্জত দেওয়ার জন্য এখানে পাঠিয়েছিল? কোথায় তুই আর কোথায় 2 টাকার একটা কুলির মেয়ে? আসগার, 2 টাকার কুলিও মানুষ।
তোর আর আমার মতো আমি যদি ওকে বিয়ে করে খানদানে ইজ্জত মাটিতে মিশিয়ে থাকি তা আমি মেনে নেব। ভালোবাসা তোকে অন্ধ করে দিয়েছে। তুই কি কখনো ভেবে দেখেছিস তোর বাবা মা যখন এসব কথা শুনবেন তখন আমি তাদের কি মুখ দেখাবো, কি জবাব দেব? আমি তো কোনো গুনাহ করিনি। ওই ফুল দিয়ে আমি আমার জীবনকে সাজাতে চেয়েছি যা জঙ্গলে ছড়ে যাচ্ছিল। তুই এই সত্যটাকে বোঝার চেষ্টা করছিস না কেন আজকার? তুই তো সব সময় আমার সাথী হয়েছিস, এখন সাথী হবি না? আমাকে ভুল বুঝিস নে, তোর খুশি আমার খুশি, আমি সবসময় তোর পাশেই থাকবো। আপাতত ব্যাপারটা চেপে যা, নইলে আঙ্কেল আন্টি শুনতে পেলে দুঃখ পাবেন। পরে মৌকা বুঝে আমি ওদের ব্যাপারটা জানিয়ে দেবো। এই না হলো দোস্তি? তোর এই চাঁদের মতো সুন্দর মুখ দেখে বলবেন, বাবা সেলিম তোর পছন্দের প্রশংসা না করে পারছি না। নে, এটা সামনে রাখিস। আরে কি ব্যাপার, সব ভালো তো? ড্যাডি ডেকে পাঠিয়েছেন। কি ব্যাপার জানি না, তবে তো যেতেই হবে। যেতে তো হবেই। ঠিক আছে, তুই যাবার ব্যবস্থা কর। আমি সোনিয়াকে বলে আসছি। সোনিয়া, সোনিয়া এদিকে আয়। সেলিম, সেলিম, আমার মার সঙ্গে দেখা করতে যাচ্ছ না? না সোনিয়া, আমি শহরে যাচ্ছি। শহরে? হ্যাঁ, জানি না, তবে আমাকে যেতেই হবে। আমাকেও সঙ্গে নিয়ে চলো। এখন না, তোকে আমি এমন ধুমধাম করে নিয়ে যাব, লোকে দেখে বলবে সোনিয়া রানীর হালে শ্বশুর বাড়ি যাচ্ছে। তোর চোখে পানি। পাগলি, তুই কাঁদছিস, আমি তো 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো। ফিরে এসে তোকে আমি চিরদিনের জন্য সঙ্গে নিয়ে যাব। চোখে মুছে ফেল। সেলিম। সোনিয়া। ম্যানেজার সাহেব, জি, আপনি সামান নিয়ে স্টেশনে পৌঁছে যান, আমরা আসছি। ওকে স্যার। সময় হয়ে যাচ্ছে, এখনো আসছে না। বড় দেরি করে ফেললি। আরে ভাই, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, শিগগির চল। সেলিম। সোনিয়া। সেলিম, তুমি যদি 7 দিনের মধ্যে না আসো তাহলে আমি নিজেই শহরে চলে আসবো। পাগলি, তুই ভাবিস না, আমি নিশ্চয়ই ফিরে আসবো। তুই যা, ঘরে যা। যা। এবার তাহলে আসি,
আগামী রোববার বিয়ের দিন পাকা রইলো। কার বিয়ে মা? তোর বিয়ে? বিয়ে ঘুঙরুর সাথে। আমার বিয়ে ও তো হয়ে গেছে মা। এই দেখ। সোনিয়া, পাগলের মতো কি যাতা বলছিস? আমি ঠিকই বলছি মা। পাগলা বাবার দরবারে আমার বিয়ে ছোট সাহেবের সাথে হয়ে গেছে। মা, 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 কি নির্লজ্জ মেয়ে রে বাবা। হ্যাঁ, চল বাবা চল। এই অলক্ষে ছায়া তোর উপর পড়েনি, ভালোই হয়েছে। চল মর পুরি মর। মা, 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 সোনিয়া, মা, তুই কি করলি সোনিয়া? তুই কি করলি? যে ফুলের মাসুল আমি আজও দিচ্ছি, তুই সে ভুল করে বসলি। মা, তুই কি বলছিস মা? হ্যাঁ, তোর বাবাও একজন পরদেশী ছিল। আমরা দুজনকে খুব ভালোবাসতাম। আর তাই একদিন পাগলা বাবার দরবারে আমরা চুপি চুপি বিয়ে করে বসলাম। কিন্তু এই জালিম দুনিয়া আমাদের সে সুখ দেখতে পারলো না। আমাদের মাঝখানে চাঁদের দেয়াল দাঁড় করিয়ে দিল। আর সেই দেয়াল তোর আর সেলিমের মাঝে দাঁড় করানো হবে। তুই কাঁদবি, চেঁচাবি, তড়পাবি, কিন্তু কেউ তোর কান্না শুনবে না। তোর সেলিম ধুকে ধুকে মরে যাবে, যেমন তোর বাবা মরে। মা, এমন কথা বলিস না মা, এমন কথা বলিস না। দেখ তো বাবা, তুই কত রোগা হয়ে গেছিস। রোগা? হ্যাঁ। কই না তো, আমি তো মোটা হয়ে গেছি। তুমি জানো না আম্মু, ওখানে আমার একটাও হাঁচি আসেনি। আচ্ছা। আর সর্দি, হ্যাঁ? সে তো ধারে কাছে ফিরতে পারিনি। রোজ সকালে আমি পাহাড়ের উপর খালি গায়ে দৌড়াদৌড়ি করতাম। আয় আল্লাহ, খালি গায়ে? হ্যাঁ? না না, এই শার্ট পরে শার্ট। আম্মু, তোমার খানসামাদের তো জবাব নাই। ওরা খুব ভালো লোক, খুব খেদমত করেছে আমার। তুমি ওদের বকশিস দিয়ে দিও। আচ্ছা বাবা, দেব। বাবা আসগার, তুমি আমার উপর অনেক এহসান করেছো। খানসামার চিঠিতে জানতে পেলাম তুমি সেলিমের অনেক দেখাশোনা করেছো। ও খুব দেখাশোনা করেছে। এ তো আমার ফরজ ছিল আন্টি। আম্মু, ড্যাডি আর্জেন্টলি ডেকে পাঠিয়েছে কেন? ও, আমার সঙ্গে কলম্বো যাওয়ার জন্য। কলম্বো? হ্যাঁ সেলিম, তোমার খালু বড় অসুস্থ। আমি নিজেই যেতাম, কিন্তু পরশু বোর্ড অফ ডাইরেক্টরস এর একটা জরুরি মিটিং আছে। তুমি আজই সন্ধ্যার প্লেনে তোমার মাকে নিয়ে চলে যাও। কিন্তু ড্যাডি, আজই কেন, তোমার কোনো অসুবিধা আছে কি? ঠিক না তো। আচ্ছা বাবা, তাহলে যাওয়ার প্রস্তুতি নাও। আচ্ছা বাবা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। খানসামা, খানসামা, কি জানে কোথায় সব মরেছে। সর্বনাশ হয়ে গেছে। আমি এক সপ্তাহের মধ্যে ফিরে না গেলে সোনিয়া শহরে চলে আসবে। এখন কি হবে? ব্যাপারটা বড় জটিল হয়ে গেছে। আচ্ছা শোন, আমি ঠিক সময় ফিরে না এলে তুই ওখানে গিয়ে সোনিয়াকে বুঝিয়ে দিস। ঠিক আছে। আমি আম্মুকে উল্টা সিধা বুঝিয়ে চলে আসতে চেষ্টা করব। তুই কিচ্ছু ভাবিস নে, আমি সব ঠিক করে নেব। সারাদিন তো কিছু খাসনি, এখন তো কিছু খেয়ে নে মা। আমি জানি তুই অনেক দুঃখ পেয়েছিস। আমাকে মাফ করে দে মা, তুই আমাকে মাফ করে দে। আমি তো তোরই মেয়ে মা। তুই আমাকে মাফ করবি না? বল মা, একবার বল। তুই বলছিস না কেন? তুই বলছিস না কেন? তুই বলছিস না কেন মা?
রূপার ঘরে চল। ঘর ওখানে কি বা আছে যে যাব? রূপা, মা আমার সঙ্গে রাগ করে চলে গেছে, আর কখনো আসবে না, আর কখনো আসবে না। আরে চাচা, এরকম মেয়েকে তো মেরে মেরে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। ছি 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 ছি, যেমন মা তেমনি তার মেয়ে, গ্রামের সবার নাক কাটিয়েছে। আরে ওর মুখে কালি মেখে গ্রাম থেকে বের করে দাও। না না না, এমন করে বলো না, ও বেচারি যাবে কোথায়? ওর এ দুনিয়ায় আছেই বাকে, এক মা ছিল, সেও চলে গেল। কি বলছো চাচা? পাপের বোঝা রাখবে তো গন্ধ আরো ছড়াবে, ওকে এক্ষুনি বের করে দাও। ঠিক আছে, এই যদি তোমাদের মর্জি হয় তাহলে ওকে আমি বলে দেবো গা ছেড়ে যেন চলে যায়। ও বেচারির ব্যথাটা একটু সামলাতে তো দাও। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে আজকার এসো এসো। কি মনে করে? না এমনি, আপনাকে একটু দেখতে এলাম। জি, সেলিম কবে আসছে? ঠিক বলতে পারছি না, এ পর্যন্ত তোমার আন্টির কোনো চিঠি পাইনি। তাহলে তো আমাকে যেতেই হয়। হুম, জি না, বলছিলাম আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি, 2-4 দিনের মধ্যে ফিরবো। ও আচ্ছা আচ্ছা। খোদা হাফেজ। খোদা হাফেজ। সোনিয়া, 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 তুই কি শহরে যাচ্ছিস? হ্যাঁ রূপা, আমাকে যে হবে। এখন এই গ্রামে আমার আর কোনো জায়গা নেই, কিন্তু এত বড় শহরে তুই একা কি করে ওকে খুঁজে বের করবি? ম্যানেজার সাহেবের থেকে ঠিকানা লিখে নিয়েছি, খুঁজতে খুঁজতে বের করে নেব। তারি পথ কাঁদবি রে কত কাল কত যুগ ধরে তারি পথ কাঁদবি রে মনার কত কাল কত যুগ ধরে। আসবে বলে গেল সে চলে, আসবে বলে গেল সে চলে, আমার মরমিয়া ফিরে হায় তারি পথ কাঁদবি রে মনার কত কাল কত যুগ ধরে। যারে দিলাম প্রাণ তুলে সে মরে গেল যে ভুলে, অশ্রু ঝরা নয়ন আমারি বারে বারে তারে খুঁজে মরে, ব্যাকুল আমি পারি হায় তারি পথ কাঁদবি রে মনার কত কাল কত যুগ ধরে। তারি আশায় দিন গেল চলে, স্মৃতির মনে ঝেলে
চলে গেছে? হ্যাঁ, বস্তির লোকেরা ওকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে, কিন্তু বেচারি সেই দুঃখেই মারা গেল। মারা গেল? হ্যাঁ হ্যাঁ, এই বাসায়। আরে আরে, ভেতরে যাচ্ছ কোথায়? আমি সাহেবের সঙ্গে দেখা করব। দারোয়ান, ওকে ভেতরে আসতে বলো। কাকে চাই তোমার? জি, আমি ছোট সাহেবের সঙ্গে দেখা করব। ছোট সাহেব? কেন? জি, ও হ্যাঁ হ্যাঁ, বলো, আমি ওর বাবা। আরে আরে, এ কি করছো তুমি? কে তুমি? আমি আপনার ছেলের বউ। ও, তুমি আমার ছেলের বউ? তোমার মাথা ঠিক আছে তো? আপনার বিশ্বাস না হয় তো ওনাকে জিজ্ঞেস করে দেখুন। ওকে কি জিজ্ঞাসা করো? তোমাদের মতো দুশ্চরিত্রা মেয়েদের আমি ভালো করে জানি। তোমরা নিজের রূপের জালে ভালো বংশের ছেলেদের আটকে রেখে ধন-দৌলতের পিপাসা মেটাও। না 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 না, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার ধন দৌলত চাই না, আপনার আশ্রয় চাই। ছেলের বউ না, দাসী বানিয়ে রাখুন। চুপ করো! তোমার এই নাটক আমার পাকা চুলকে ধোঁকা দিতে পারবে না। বেরিয়ে যাও এখান থেকে। কোথায় যাব? তোমার মতো মেয়ের জন্য এই পৃথিবীতে হাজারো দরজা খোলা আছে। সাহেব, এইসব বাজে কথা বলতে আপনার লজ্জা হচ্ছে না? আপনি ভুলে যাচ্ছেন যে আমি আপনার ছেলের বউ। আপনার এবারে ইজ্জত। বন্ধ করে বকওয়াস। আমার খানদানের ইজ্জত তোমার মতো মেয়ের মাথার তাজ হতে পারে না। কিন্তু কপালে যে লেখা ছিল, এটা আপনি কি করবেন? আমি তা মিটিয়ে দেবো। সাহেব, হ্যাঁ, সেলিমকে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। সে এক একটি পয়সার জন্য কেঁদে মরবে। যে এতদিন আরাম আয়েসে লালিত পালিত হয়েছিল, সে এখন তোমার হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে দাঁড়াবে। এমন গজব করবেন না সাহেব। আমার জন্য ওকে এত বড় শাস্তি দেবেন না। আমি নিজে ও রাস্তা থেকে সরে যাব। হ্যাঁ হ্যাঁ, এখন তো যাবেই। বিষয় সম্পত্তি যখন থাকবে না, তখন সেলিম তোমার কোন কাজে লাগবে? দারোয়ান, দারোয়ান। জি সাহেব। সেলিম যেন মেয়েটি সম্বন্ধে কিছু জানতে না পারে, বুঝলে? জি আচ্ছা। কার আশায় বাঁচবি? তোর বেঁচে কি লাভ? তোর বেঁচে কি লাভ? তোর বেঁচে কি লাভ? ও তো শহরে চলে এসেছে। কি বাজে বকছিস? হ্যাঁ, আমি গিয়ে পৌঁছবার আগে গায়ের লোকেরা ওকে তাড়িয়ে দিয়েছে। বেচারির মাও মারা গেছে। আজকাল এসব কি হয়ে গেল? সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কি ভেবেছিলাম আর কি হচ্ছে? এখন তুমি বলে দাও, আমি কোথায় খুঁজে পাবো? কোথায় খুঁজে পাবো? সোনিয়া, আর কতদিন অপেক্ষা করতে পারলি না? সবুরে নেওয়া ফলে এমনও তো হতে পারে যে ও তোদের ঘরে এসেছে। কোথায় যাব সে তো আমি জানি না। কেন? এই শহরে তোমার কেউ নেই? তবে কার কাছে এসেছিলে? কারো কাছে না, আমার কপাল এখানে নিয়ে এসেছে। তো এসো আমার সঙ্গে। আমাকে দেখে ভয় পেলে? আমি তোমাকে বোন ডেকেছি।
তোমার ভাইয়ের উপর বিশ্বাস রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, চলো বোন। না সাহেব, কোনো মেয়ে এখানে আসেনি। ঠিক বলছো তো? জি, সকাল থেকে আমি এখানে ডিউটি করছি। ও, এসো বোন, এসো। এসো এসো। এটাই তোমার ভাইয়ের শীষ মহল। কি পছন্দ হয়েছে? আজ থেকে এই ঘরের মালিক তুমি। তোমার যা খুশি করো, শুধু তোমার ভাইকে দুবেলা শুকনো রুটি আর একটু ডাল দিয়ে দিও। হোটেলে খেয়ে খেয়ে শরীর একেবারে অসুস্থ হয়ে গেছে। এই নাও চাবি, নাও নাও। ও বুঝেছি, তুমি ভাবছো তোমার মতো আমার একটা বোন ছিল, 8 ক্লাসে পড়তো, কথায় কথায় আমার উপর হুকুম চালাতো। এই দেখো, ওর জিনিসপত্র আমি কত যত্নে রেখেছি, ঠিক তোমার মতো দেখতে। ওই চোখ, ওই চুল, ওই চেহারা। 3 বছর আগে ও আমাকে ছেড়ে চিরজীবনের তরে চলে গেছে। এখন আমাকে ভাই বলে ডাকার আর কেউ নেই। আমি ডাকবো তোমাকে ভাইয়া। তুই ডাকবি? হ্যাঁ ভাইয়া, আজ থেকে তুমি আমার ভাই। ভাই? হ্যাঁ, সব জিনিসপত্র বুঝিলে? মঞ্জুর, কে? নানি, এসো এসো এসো। কে রে? আমার বোন। তোর বোন? দেখ, একদম মরিয়মের মতো দেখতে। আরে তুই তো ঠিকই বলেছিস রে। বোন, এ বস্তির নানি, আজ থেকে তোরও নানি। বেচারি আমাদের কত খেয়াল রাখে। নানি, আজ থেকে ওরও খেয়াল রাখবি। আরে তোকে আর বলতে হবে না। আর হ্যাঁ নানি, বস্তিওয়ালাকে বলে দিস, কেউ যদি ওর সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে, আমি টেনে ওর জিভ ছেড়ে ফেলবো। হ্যাঁ আরে না না। নানি, তুই বসে ওর সঙ্গে কথা বল, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা। ভাইয়া, তুমি তো আমার সম্বন্ধে কিছুই শুনলে না। আমি কিছু শুনতে চাই না। তুই আমার বোন, বাস বোন। আরে ওর মধ্যে কেরোসিন তেল নেই। তবে কি আছে ভাইয়া? এত বাজে গন্ধ। আরে ওরকম কিছু না কিছু না কিছু না, ওষুধ। বসছি সব আমাকে সর্দার মানে কিনা, তাই শক্তি বাড়ানোর জন্য ওষুধ খাই। তেল এর মধ্যে। এখন আমি চলি, ফিরতে যদি দেরি হয় তাহলে ভয় পাস নি। হ্যাঁ, নানি তোকে দেখবে। নানি, হ্যাঁ আচ্ছা চলি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার বাবা সেলিম, না খাচ্ছিস না কারোর সঙ্গে ভালোভাবে কথা বলছিস, দিন রাত বাইরে 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছিস। কি হয়েছে বাবা তোর? আমার কিছুই হয়নি। আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। হায় আল্লাহ, সে কি হয়ে গেল আমার ছেলে? আমি যদি আমার ব্যথা জানাতে পারতাম। তোমার স্নেহ আর ভালোবাসা ওকে উচ্ছৃঙ্খল করে। ও যদি ঘরে না খায় আর বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তাতে তোমার এত পেরেশান হচ্ছে? এসব তুমি কি বলছো?
দিন দিন আমার ছেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমি চুপ করে থাকবো? জি হ্যাঁ, আমার কথা শোনো, ওকে ওর নিজের হালে ছেড়ে দাও। 2-4 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। মঞ্জুর, আজকে সকাল সকাল চলে যাচ্ছিস? হ্যাঁ ভাই, কেন যাবে না? ঘরে তো একটা নতুন চিড়িয়া রেখে এসেছে। মুখ সামনে কথা বলি, জানিস না ও আমার বোন? বোন? আরে এমন বোন তো ঢাকা শহরে ফুটপাতে হাজারো হাজারো পাওয়া যায়। কুত্তা, কামিনা, ফের যদি এখানে মুখ দিয়ে উচ্চারণ করবি আমি টেনে তো টেন ছেড়ে ফেলবো। যা, আজ ছেড়ে দিলাম। নে, সোনিয়া এখানে এসেছিল? মিথ্যে কথা বলেছিলিস কেন? হুজুর, বড় সাহেবের হুকুম ছিল। বড় সাহেবের হুকুম? জানি ড্যাডি, ড্যাডি, আমার সঙ্গে কোনো মেয়ে দেখা করতে এসেছিল? হ্যাঁ আর আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, কিন্তু কেন? এই জন্য যে খানদানের ইজ্জত রক্ষা করা তোমার আর আমার কর্তব্য। পায়ের ধুলোকে মাথায় তুলে রাখলে লোকে শুনলে তোমাকে বোকা বলবে। কিন্তু আমি লোকের পরোয়া করি না। কিন্তু আমি তো করি। আপনি যাকে পায়ের ধুলো মনে করছেন সে মানুষ, আমার আর আপনার মতোই। আপনি আপনি তাকে এত নিচ্ছি মনে করবেন না ড্যাডি। তাহলে কি তুই বলতে চাস ওই ভিখারিনীর হাতে আমার ইজ্জত দেখিয়ে দেবো, আমার শান শওকত তার পায়ে লুটিয়ে দেবো? আপনি যে শান শওকতের কথা ভেবে অহংকার করছেন তা তা খুবই ক্ষণস্থায়ী। আপনি আপনার এই ধারণা পাল্টে ফেলুন ড্যাডি, নইলে মানুষের অভিশাপ আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। তোমার এই মিথ্যে ভালোবাসার মোহ তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি কেবল সেই মরীচিকার পিছনে ছুটে বেড়াচ্ছ। এখনো সময় আছে, তুমি নিজেকে শুধরে নাও আর সেই ভিখারিনীর ছায়াকে ভুলে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। এ হতে পারে না, ওকে আমি বিয়ে করেছি। হ্যাঁ ড্যাডি, সে আমার বিবাহিতা স্ত্রী। আর একবার যখন আমি সোনিয়াকে বিয়ে করেছি, সেলিম, সেলিম, এতে কি করছিস বাবা? আমি এখান থেকে চলে যাচ্ছি আম্মা। তুই এখান থেকে চলে যাবি? হ্যাঁ আম্মা, এ ঘর আমার সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি বাঁচতে চাই আম্মা, আমি বাঁচতে চাই। ধন দৌলতের মাঝে বসে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারি না। সেলিম, আমি তোমাদের কাছ থেকে মুক্ত হতে চাই। আমি শান্তি চাই, এমন জায়গায় যেতে চাই যেখানে প্রাচীর ও ভালোবাসার মাঝে প্রাচীর হবে না।
বাবা সেলিম, আমি তোর দুঃখ বুঝি, কিন্তু যাওয়ার আগে তুই একবার ভেবে দেখ তোর এই মায়ের কি হবে, আমি কাকে নিয়ে বাঁচবো। আম্মা, হ্যাঁ বাবা, তোর যদি কপালে শান্তি থাকে তুই এখান থেকে ওকে পাবি বাবা। আম্মা। হ্যাঁ বাবা, মানে খাওয়া। এই নে, তোর জন্য আনলাম, নে। পছন্দ হয়েছে? হ্যাঁ ভাইয়া, খুব ভালো। তাও তো তোর ভাইয়ের পছন্দের দাম দে। নে, তাড়াতাড়ি খাবার দে, কাজে যেতে হবে। খাবার তৈরি, তুমি আগে হাত মুখ ধুয়ে এসো। আরে সিংহ কি কখনো মুখ হাত ধোয়? হ্যাঁ, ভাইয়া, তুমি আমার জন্য এত বাজে খরচ করো কেন? আচ্ছা, তুইও মরিয়মের মতো আমার উপর শাসন করছিস? হ্যাঁ, আরে পাগলি, তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কি আছে? আমি কার জন্য রোজগার করি? না ভাইয়া, পয়সা জমাও, আর কতদিন তুমি এভাবে চলবে? একদিন ভাবিকে তো আনতে হবে। আমার মতো হতভাগাকে বিয়ে করে কোন মেয়ে তার গলায় ফাঁসি লাগাবে? প্রথমে আমি তোর বিয়ে দেব। আমার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, এমন শান শকত দেব মহল্লাওয়ালা দেখে বলবে মঞ্জুরের বোনের বিয়ে হচ্ছে। বিয়ে? আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই ভাইয়া। আমি কোনো কথা শুনতে রাজি নই। কিন্তু ভাইয়া। আহা, ভাত খাবো না ছেড়ে দেব? হ্যাঁ, আরে পাগলি, তোর চোখে পানি? আচ্ছা বাবা, আর বলবো না, এই কান ধরছি। চল এবার হেসে দে। হ্যাঁ, হেসে দে না। আহা, বেগম পানি আর তেলে কখনো মিশ খায় না। তাছাড়া ওই মেয়ের ব্যাপারটা তো শেষ হয়ে গেছে, সম্ভবত এতদিন অন্য কারো হাত ধরেছে। যান, আপনার সাহেব দাদাকে গিয়ে বলেন স্বপ্নের দুনিয়া ছেড়ে বাস্তব দুনিয়াতে ফিরে আসতে। স্বপ্ন কখনো সত্যি হয় না। আমি কালই রশিদ সাহেবের মেয়ের সাথে সেলিমের বিয়ের দিন ঠিক করব। ড্রাইভার, গাড়ি থামাও। তুমি চলে যাও, আমি পরে আসবো। আচ্ছা সাহেব। কোথায় যাবেন সাহেব? চলো তো দেখি। ঠিক আছে, বসুন। আরে সাহেব, সারাদিন ধরে ঘুরছেন, কোথায় যাবেন বলবেন তো? কোথায় যাবো আমি নিজেই তো জানি না, তুমি চালাতে থাকো। ঠিক আছে সাহেব, যেমন আপনার ইচ্ছে। এখানে দাঁড়ালে কেন? 2 মিনিট সাহেব, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। আরে ভাইয়া, আজ দুপুরে তুমি খেতে এলে না? কেমন করে আসবো? এক পাগল প্যাসেঞ্জারের পাল্লায় পড়েছি। সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, সে নিজেই জানে না সে কোথায় যাবে। এই নে,
নানিকে দিয়ে চা নিয়ে রাখিস কেমন? আচ্ছা আমি যাই, গাড়িতে প্যাসেঞ্জার বসে আছে। ভাইয়া ভাইয়া ও হ্যাঁ? ভাইয়া রাতে খেতিস না যেন, আমি অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা। আমি রীতা আর রীতার বাবাকে চায়ের দাওয়াত করেছি। সেলিমকে বলো ও যেন ঘরে থাকে। আজ আমি ওর বিয়ের দিন ঠিক করব। কিন্তু এত তাড়াতাড়ি কিসের? আগে ওর কাছে জানা দরকার ও তাকে পছন্দ করবে কি না। ওর পছন্দ অপছন্দে আমার কিছু আসে যায় না। ওর পছন্দ তো একটা ভিখিরির মেয়ে। আজ থেকে আমার পছন্দই ওর পছন্দ হবে। কিন্তু তোমার এই ফেসলায় সেলিমের আশা ভরসা ভেঙে চুরমার হয়ে যেতে পারে। যেতে দাও, আমার ইজ্জত আমার কাছে অতি প্রিয়। আর আমার কাছে আমার ছেলে। বেগম, আজ পর্যন্ত এ বাড়িতে আমার কথা অনুযায়ী কাজ হয়েছে, আর ভবিষ্যতেও তাই হবে। সেলিম কোথায়? ও বোধহয় নিজের ঘরেই হবে। যাও মা, যাও মা, যাও যাও। চলুন চলুন। বসুন বসুন। ধন্যবাদ। হ্যালো সেলিম, তুমি এখানে বসে কি করছো? কে? ও রীতা, তুমি হঠাৎ করতে গেলে আফটার সাচ এ লং টাইম? তুমি এখানে বসে মদ খাচ্ছ? কেন? মডার্ন সোসাইটিতে মদ খাওয়াটা অন্যায় নাকি? আমার জানা ছিল না। তুমি এতটা বদলে যাবে এ আমি ভাবতে পারিনি। তুমি রাগ করলে রীতা, আমাকে মাফ করে দাও প্লিজ। আঙ্কেল সালাম, আপনি অনেকদিন পরে এলেন আঙ্কেল। সেলিম, কেন ড্যাডি? রীতা, আমি কোনো অন্যায় করেছি? নালায়েক শয়তান, তোর এত বড় সাহস! শফিক সাহেব, এই তোমার সেই সুপুত্র যার তুমি এত বড়াই করতে। তুমি জেনে শুনে আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে চেয়েছিলে। ভালোই হলো, আমি নিজে চোখে সব জেনে গেলাম ও দেখে গেলাম। এই তোমার বন্ধুত্ব। আঙ্গু, আপনি ঠিকই বলছেন। ড্যাডি না, ড্যাডি আমাকে নিলাম করতে চায়। চল এটা। চলে গেল। সেলিম, তুই আমার ইজ্জত নিয়ে খেলেছিস। আজ আমি তোর চামড়া তুলে ফেলবো। মঞ্জু, শুনেছি তোর বোন নাকি বাচ্চার মা হতে যাচ্ছে। আমি বিগড়াচ্ছিস কেন? বিশ্বাস না হয় ঘরে গিয়ে জিজ্ঞেস করে দেখ। এটা যদি মিথ্যে হয় তাহলে আমি তোকে খুন করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, পরে খুন করিস, আগে ঘরে গিয়ে জিজ্ঞেস করে দেখ।
এটা কি সত্যি? আচ্ছা, তো যাকে আমি হীরা ভেবেছিলাম সে পাথর বেরোলো। তোকে অসহায় ভেবে আমার ঘরে জায়গা দিয়েছিলাম। তোর মাসুম চেহারা দেখে আমার মায়া হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে এই মাসুম চেহারায় পাপ লুকিয়েছিল। তুই এটা দুশ্চরিত্র মেয়ে। আমি দুশ্চরিত্র না, আমি অসতী না। নিজের কলঙ্কের নমুনাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর বলছিস তুই চরিত্রহীন না। তুই তো চেহারার কলঙ্কের কালিমাকে আলো দিয়ে মুছে ফেলতে চাস আর বলতে চাস তুই পবিত্র। ভাইয়া, খবরদার, তুই আমাকে ভাই বলে ডাকবি না। তুই বোন আর ভাই সম্পর্ককে দাগ কেটে দিয়েছিস, যে দাগ সারা সমাজকে আতঙ্কিত করে তুলবে। এই পবিত্র সম্পর্ককে লোক সন্দেহ চোখে দেখবে। এখন আমি বুঝতে পেরেছি তুই আমার গাড়ি নিচে কেন এসেছিলি। তুই মরে গিয়ে তোর পাপের ভয়ে সরিয়ে ফেলতে চাস। চুপ করো ভাইয়া, চুপ করো, চুপ করো। আমার বিয়ে হয়ে গেছে, আর এটা আমার ভালোবাসার নিশানি। আমি তোমাকে কতবার বলতে চেয়েছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি, আর বলার সুযোগও দাওনি ভাইয়া। সোনিয়া, তুই সত্যি বলছিস? হ্যাঁ ভাইয়া। তো বল, এর বাবাকে? এ আমি বলতে পারবো না। কেন? আমি বলতে পারবো না, পারবো না। তুই চুপ করে থাকলে আমরা বরবাদ হয়ে যাব সোনিয়া। এই পৃথিবীর লোকের কাছে আমরা মুখ দেখাবার যোগ্য থাকবো না। নিজের জন্য না হয়, যে আসছে সেই মাসুমের দিকে তাকিয়ে, নইলে লোক ওর জন্মের প্রশ্ন তুলবে। ভাইয়া। হ্যাঁ সোনিয়া, বল, বলে দে কে সে। আমি বলবো, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। আর এই জন্যই আমি ওর কাছ থেকে দূরে সরে এসেছি ভাইয়া। আচ্ছা, তো এই তোর কাহিনী। এই সমস্ত বড় লোকরা নিজেদের কি মনে করে যে আমাদের মা বোন ওদের খেলার পুতুল, যখন যাকে খুশি ভেঙে ফেলে দেবে? কিন্তু আমি বেঁচে থাকতে কোনো দিন হতে পারে না। আমি সবকিছু ভেঙে চুরমার করে দেবো। চল আমার সঙ্গে। না ভাইয়া, আমি যাব না। আমি ওকে সুখী দেখতে চাই। পাগলামি করিস না সোনিয়া। বাচ্চাদের যে ছেলের জন্ম নেওয়ার কথা, এই 20 বয়সে জন্ম নিতে পারে না। তোকে তোর অধিকার ফিরে পেতেই হবে। চল। না ভাইয়া। চল। কে তুমি? আমাকে চিনতে পারবেন না সাহেব, প্রথমে একে চিনুন। ও তুমি? আবার কেন এসছে? অধিকার আদায় করতে, সুখ ফেরত পেতে। কি বলতে চাস? ধমক দিও না সাহেব, সত্যকে কোনোদিন চাপা দেওয়ার চেষ্টা করো না। মানুষকে খেলনা মনে করে তার দুর্বলতার সুযোগ নিও না। বন্ধ করে এই নাটক। তুমি আমাকে পুলিশে দাও কিংবা গুলি করো, এক গরিব ভাই তার বোনের চোখের পানি দেখতে পারে না, এই পৃথিবীর মুখ থেকে তার সুখ চলে যায় কেউ দেখতে পারে না। কি দাম আছে ওর সুখে? বল, কত টাকা চাই? 10,000,
20,000, 30,000? সাহেব, চাঁদের কয়েকটা টুকরো দিয়ে তুমি তার সুখ কিনতে চাইছো, এর জন্য কি তুমি বড় বাজারে মেয়েটি গরিব? মনে রাখো সাহেব, গরিব টাকার জন্য বিকায় না। সাহেব, আল্লাহকে ভয় করো, একটু রহম করো, দয়া করো। এই মাসুমের চেহারা দেখো। আপনার ছেলে ওকে বিয়ে করেছে, আপনার ছেলের রক্ত ছড়ে বইছে সাহেব। দূষিত রক্ত আমার খাদ্যের ইস্তেট হতে পারে না। যে অবৈধ সন্তান, কে বলেছে অবৈধ সন্তান? ও আমার সন্তান, আমার রক্ত, ও আমার বউ। সোনিয়া, বাবা, সে কি হলো? সেলিম, সেলিম, লক্ষ্মী সোনা, কি হলো? এখন তো তোমার কলজে ঠান্ডা হয়েছে, এখন তো তুমি খুশি হয়েছ। নিজের ছেলের আশা ভরসা ভেঙে চুরমার করে দাঁড়িয়ে হাসছো, তুমি কেমন বাপ? পেরেশান হওয়ার কোনো কারণ নেই বেগম সাহেবা, আজকে ওনাকে আরাম করতে দিন। ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা, এখন আমি চলি, আমি গিয়ে ওষুধ পাঠিয়ে দিচ্ছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে আমি অনেক ভালো মন্দ বলেছি। এ আপনি কি বলছেন বাবা? আমি তো আপনারই মেয়ে। বাবা, তুমি মানবতার শির উঁচু করে দিয়েছ। তুমি চাঁদের সেই দেয়ালকে ভেঙে দিয়েছ যা ঐশ্বর্য আর ভালোবাসার মাঝখানে দাঁড়িয়েছিল। বলো, কি বকশিস চাই? আপনি কি বলছেন সাহেব? আমি আমার বকশিস পেয়েছি। কোন ভাইয়ের কাছে তার বোনের সুখী সবচেয়ে বড় বকশিস। আসসালামু আলাইকুম। ভাইয়া, পাগলি, এটাই তো তোর ঘর। সুখে থাক, আনন্দে থাক। খুদা হাফেজ বোন। খুদা হাফেজ। আচ্ছা, খুদা হাফেজ। খোদা হাফেজ। খুদা হাফেজ। সোনিয়া, এটা সামলে ভালোবেসে বন্ধু রে যে
যেও না ভুলে, ভালোবেসে বন্ধু মোরে যেও না ভুলে। প্রজাপতি হয়ে থেকো, প্রজাপতি হয়ে থেকো, মিলনের ফুলে, মায়ার বাঁধন তুমি যাবে কি খুলে।